সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স এবং এমএস অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর পড়েছি। এরপর প্রায় নিয়ার অ্যাবাউট 17 বছর যাবৎ আনসার একাডেমি স্কুল অ্যান্ড কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। আমি তোমাদের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর রসায়নের যতগুলো কন্টেন্ট আছে সবগুলো আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো কন্টিনিউ করব। এ থেকে তোমরা এমসিকিউ, সিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য যেগুলো সিকিউ আসে এবং এমসিকিউ আসে সবগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর মূল ও মূলের ধারণা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে 100% প্রতিবার বোর্ড পরীক্ষায় একটি সৃজনশীল আসে। এখান থেকে 3 থেকে 4টি এমসিকিউ অবজেক্টিভ তোমাদের এখানে আসে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এই অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ। এবং অধ্যায়ের নাম দেখে অনেকে গেস করে ফেলেছ, মূল ও মূলের ধারণা, অর্থাৎ এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সূচক চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তুমি যদি সিকিউ আনসার করো তাহলে 100% কিন্তু নাম্বার গেইন করতে পারবে, 10-এ 10 নাম্বার। অর্থাৎ এখানে অঙ্ক টাইপ থাকবে, সেখানে মার্কস কাটা যায় না। যে এক্সামিনার আছে উনি অবশ্যই ফুলফিল মার্কস দিতে হয়, বাধ্য হয়। তাহলে আজকে দেরি না করে আজকে আমাদের পর্ব শুরু করতে চাই। আজকে আমাদের পর্বে থাকবে মূল, মোলার আয়তন এবং মোলার দ্রবণ, 3টা টপিক। অর্থাৎ এই অধ্যায়টা আমি 3টা পর্বে বিভক্ত করেছি, ফার্স্ট পর্ব, সেকেন্ড পর্ব এবং থার্ড পর্ব। ফার্স্ট পর্বে অর্ধেক নিয়ে আলোচনা করব, সেকেন্ড পর্বে বাকি অর্ধেকটুকু, এবং লাস্ট পর্বে আমরা এমসিকিউ এবং সিকিউ, কি ধরনের এমসিকিউ এবং কি ধরনের সিকিউ আসে, এই 3টা পর্ব যদি তোমরা সবাই দেখতে পারো, আমি ড্যাম শিওর তোমাদের আর এই অধ্যায়ে আদ্যপান্ত সবকিছু হয়ে যাবে, তোমার আর বাড়তি করতে হবে না। তাহলে আমাদের প্রথমে মূল কাকে বলে। মূল সবাই খেয়াল করবে, একদম ইজি। মূল কোন পদার্থের গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভরকে সংক্ষেপে মূল বলে। যেমন সোডিয়াম এর গ্রাম পারমাণবিক ভর সমান সমান 23 গ্রাম। H2SO4 এর, যেহেতু এটা একটা অণু, গ্রাম আণবিক ভর সমান সমান 98 গ্রাম। অর্থাৎ তুমি যখন এটাকে 23 বলবে তখন কিন্তু এটা হবে পারমাণবিক ভর, যখন তুমি এটাকে 98 বলবে তখন কিন্তু এটা হবে আণবিক ভর। কারণ তোমরা প্রিভিয়াস অধ্যায়ে পড়ে আসছো পারমাণবিক ভরের এবং আণবিক ভরের কোনো একক নেই, কারণ এরা একই জাতীয় দুইটি রাশির অনুপাত। কিন্তু গ্রাম পারমাণবিক ভরের একক আছে, গ্রাম আণবিক ভরের একক আছে। এই গ্রাম পারমাণবিক ভর এবং গ্রাম আণবিক ভরকে সংক্ষেপে মূল বলে। অর্থাৎ মূলটা হলো পদার্থের পরিমাপের একটা একক। তাহলে তোমার যে মূল আসে, প্রায়শই তোমাদের সিকিউ কতে আসে জ্ঞানমূলক কোশ্চেন, মূল কাকে বলে। তাহলে কোন মৌলের গ্রাম পারমাণবিক ভর এবং কোন যৌগের গ্রাম আণবিক ভরকে মূল বলে। ফর এক্সাম্পল, সোডিয়াম একটি মৌল, এর গ্রাম পারমাণবিক ভর 23 গ্রাম, এর গ্রাম আণবিক ভর 98 গ্রাম। এগুলাকে কি বলবা? মূল বলবা। এখন কথা হলো, অন্যভাবেও তোমার এটার মূলের সংজ্ঞা দেওয়া যায়। কোন পদার্থের গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভরে তোমার পরমাণু এবং অণু থাকে 6.023 পূরণ 10 23টি। এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা, একে n দ্বারা প্রকাশ করা হয়। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এটা ডিটারমিন করেছে যে গ্রাম পারমাণবিক ভরে এতটি পরমাণু থাকবে, গ্রাম আণবিক ভরে এতটি অণু থাকবে। তোমরা জানো
এটা একটা যৌগ, যৌগের হয়ে অণু, অণুতে অণু থাকবে, আর মৌল পরমাণু, পরমাণুতে পরমাণু থাকবে। অর্থাৎ 23 গ্রাম সোডিয়ামে এতটি কি থাকবে? পরমাণু। পরমাণু। খেয়াল করবে 1 মোল সোডিয়াম বা 23 গ্রাম সোডিয়াম ইকুয়াল টু এত। অর্থাৎ 1 মোল সোডিয়াম ইকুয়াল টু কত বলো? 23 গ্রাম। আর এই 23 গ্রামে এতটি কি থাকবে? পরমাণু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা কিন্তু একটা মৌল, মৌলের মধ্যে পরমাণু থাকবে। আর 1 মোল H2SO4 এটা কিন্তু একটা যৌগ, অণু। 98 গ্রাম H2SO4 ইকুয়াল টু 6.023 পূরণ 10, 23টি কি থাকবে বলো তোমরা? অণু। অর্থাৎ 1 মোল সালফারিক অ্যাসিডে 98 গ্রাম সালফারিক অ্যাসিড, এতটি কি থাকবে? অণু। শুধু পার্থক্য দেখো অণু আর পরমাণুর জায়গায়, কারণ এটা যৌগ, যৌগের মধ্যে থাকবে অণু, আর এটা হলো মৌল, মৌলের মধ্যে থাকবে পরমাণু। আর এই সংখ্যাটাকে বলবা অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে আমি তো একটু আগেই বলেছি মোল কাকে বলে। কোন পদার্থের গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভরকে কি বলা হয়? মোল। এটাকে তুমি অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারো। পদার্থের যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ পরমাণু অথবা অণু থাকে তাকে মোল বলে। আমি আবারও বলছি, পদার্থের যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যার পরিমাণ পরমাণু এবং অণু থাকে তাকে কি বলে? অবশ্যই মোল বলে। এখন দেখো এই মোলের একটি সুন্দর একটা সম্পর্ক আছে মোলের সাথে, আয়তনের সাথে এবং অণু পরমাণুর সাথে। খেয়াল করবে মনোযোগ দিয়ে, খেয়াল করো সবাই। 1 মোল H2, দেখো এটা কিন্তু অণু, ইকুয়াল টু 6.023 পূরণ 10, 23টি অণু ইকুয়াল টু 22.4 লিটার। মনোযোগ দিয়ে খেয়াল করবা। তোমরা প্রিভিয়াস চ্যাপ্টারে পড়েছো এসটিপি, এনটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেশার। অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপ, স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। এটা কি? এটা হলো তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 অ্যাটমসফিয়ার চাপ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 অ্যাটমসফিয়ার চাপকে তুমি বলবা এসটিপি আর এনটিপি। এই কন্ডিশনে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা একটা সূত্র। এসটিপি বা এনটিপিতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। যদি তোমরা শুধুমাত্র এই লাইনটা মনে রাখতে পারো তাহলে আমি শিওর এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সকল অঙ্কগুলো তুমি এমনিতেই পেরে যাবে। দেখো আমি বলতে পারি 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসে অণু থাকে কতটি? এতটি। অথবা আমি একটু ঘুরিয়ে বলতে পারি এতটি অণুর আয়তন এত লিটার। আবার সমান সমান আমরা লিখতে পারি, দেখো হাইড্রোজেন H2 1 × 2 গ্রাম ইকুয়াল টু 2 গ্রাম হাইড্রোজেন। এটাও বলতে পারি 22.4 লিটার হাইড্রোজেনের ভর 2 গ্রাম, অথবা 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন 22.4 লিটার। যে কথাগুলো আমি বলতেছি সবগুলো কিন্তু এসটিপি বা এনটিপিতে, অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপে। বলতে পারি এতটি অণুর ভর 2 গ্রাম, অথবা 2 গ্রাম হাইড্রোজেনে এতটি অণু থাকে। তুমি যদি একটা লাইন যদি বুঝে যাও, আমি 100% শিওর তোমার আর এই মূলের ধারণা, রাসায়নিক গণনায় যতগুলো অঙ্ক আছে অঙ্ক নিয়ে কোনো ধরনের টেনশন হবে না। যেমন একটা এক্সাম্পল, আমরা একটা অঙ্ক করি। দেখো 10 গ্রাম, দেখো একটা এক্সাম্পল, 10 গ্রাম হাইড্রোজেন এ কতটি অণু থাকে? 10 গ্রাম হাইড্রোজেনে কতটি অণু থাকে? তাহলে আমরা জানি, দেখো 1 মোল H2
সমান সমান 2 গ্রাম H2 সমান সমান 6.023 পূরণ 10 23টি অণু। খেয়াল করবে, অর্থাৎ এই লাইনটা আমি এনে লিখছি। তুমি এটার ক্ষেত্রেও সমাধানে গিয়ে এই লাইনটা সকল অঙ্কের ক্ষেত্রেই তুমি লিখবে। যদি হাইড্রোজেন থাকে হাইড্রোজেন লিখবে, অক্সিজেন থাকলে অক্সিজেন লিখবে, অন্য অ্যামোনিয়া থাকলে অ্যামোনিয়া লিখবে, নাইট্রোজেন থাকলে নাইট্রোজেন লিখবে, তোমার যে গ্যাস দেওয়া থাকবে সেটা তুমি লিখবে। এখন আমার কি চেয়েছে বলো, 10 গ্রাম হাইড্রোজেনে কতটি অণু থাকে, অণুর সংখ্যা চেয়েছে। তোমরা ক্লাস 6, 7, 8 এ পড়ে আসছো, ঐকিক নিয়মে যেটা চাই সেটা কিন্তু লাস্টে লিখতে হয়। তাহলে আমার চেয়েছে অণু, তাহলে এই অণুটা যাবে কোথায়, লাস্টে। আর 10 গ্রাম ভর, তাহলে 2 গ্রাম, তাহলে আমরা লিখি অতএব 2 গ্রাম H2 তে অণু থাকে 6.023 পূরণ 10 23টি, 1 গ্রামে কতটি, আর হলো তোমার 10 গ্রামে কতটি, শেষ আনসার। তাহলে কি দাঁড়াবে, 6.023 পূরণ 10 23 ডিভাইডেড বাই 2 ইন্টু 10, অর্থাৎ এখানে যে রেজাল্ট আসবে এটাই কিন্তু হয়ে গেল অণু। দেখো এই একটা অঙ্ক দিয়ে আমি আরেকটি অঙ্ক শেষ করে দিতে পারি। কতটি অণু ও পরমাণু, ও পরমাণু থাকে, আরেকটি অঙ্ক দেখো, একই সিম্পল একই স্টাইলে হবে। তাহলে তোমার যে অণু বের হয়েছে, যতটি অণু বের হয়েছে মনে করো এতটি অণু, এর আনসার। এরপরে শুধু খালি একটা লাইন লাস্টে করবো পরমাণুর ক্ষেত্রে। তুমি দেখো তো এখানে হাইড্রোজেনে কতটি মৌল আছে, 2টি, এই 2টি। তাহলে তোমার যে রেজাল্টটা বেরোয়েছে অণু, সেই অণুকে 2 দ্বারা গুণ করবে, এটা হবে পরমাণুর সংখ্যা। অর্থাৎ তোমার এখানে যে ফলাফলটা বের হয়েছে সেই ফলাফলে তুমি এখানে কি করবে, এই ফলাফলটাকে যেহেতু 2টা মৌল আছে, 2টা H আছে, 2 দ্বারা গুণ করে দেবে, এতটি কি হয়ে যাবে, পরমাণু। এটা আরেকটা আনসার হয়ে গেল। তোমার এমসিকিউ এবং সিকিউ উভয় ক্ষেত্রে এই সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো তোমরা পেয়ে থাকো। দেখো আমি এখন আরেকটি অঙ্ক করে দেই। H2 জায়গায় আমি এখন তোমাদের অ্যামোনিয়া দিই, অ্যামোনিয়া, মনোযোগ দিয়ে খেয়াল করো, অ্যামোনিয়া NH3 কতটি অণু পরমাণু থাকে, কত সিম্পল বিষয়। তাহলে 1 মোল অ্যামোনিয়া ইকুয়াল টু, দেখো নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 3 ইকুয়াল টু 17 গ্রাম অ্যামোনিয়া, আর যা আছে সব একই। তাহলে এত গ্রাম অ্যামোনিয়াতে অণু থাকে এতটি, আগের মতোই সেম, 1 গ্রাম আর 10 গ্রাম, যত বের হবে এতটা কি বের হলো, অণু। এখন একটু খেয়াল করে দেখো, আমি পরমাণু সংখ্যা যে নির্ণয় করব, তাহলে এখানে কিন্তু NH3 দেখো কয়টা মৌল আছে, 3টা আর একটা 4টা, অর্থাৎ এখানে তুমি এখন 4 দ্বারা গুণ করবে। দেখো একই নিয়মের শত শত অঙ্ক করার কোনো দরকার নাই, নো নিড। একটা নিয়মের একটা অঙ্ক আদ্যপান্ত বুঝে পড়বা, ডিসিপ্লিন ওয়াইজ, আমি 100% শিওর তোমাকে আর কেউ মানে ভেদে রাখতে পারবে না। তুমি অবশ্যই অবশ্যই সামনে প্রসিড করে যাবে, পিছনে ফিরে তাকানোর মতো অবস্থা হবে না। একটা নিয়মের একটা অঙ্ক করবা, তবে আদ্যপান্ত বুঝে, কোনো মুখস্থ বিদ্যা না। তাহলে দেখো আমি হাইড্রোজেনটা শুরু করেছি, দেখো অ্যামোনিয়াটা শেষ করলাম, একদম সেম প্রসিডিউর, দেয়ার ইজ নো ডিস্টিংগুইশ বিটুইন আগেরটা এবং পরেরটা। তাহলে এখানে কয়টা মৌল আছে দেখো, হাইড্রোজেন 3টা আর এখানে নাইট্রোজেন 1টা, মোট 4টায় 4 দ্বারা গুণ করবে। অণুর সংখ্যাকে এক্সিস্টিং যে মৌল থাকবে তাদের সংখ্যা দ্বারা গুণ করবা, তাহলে পরমাণুর সংখ্যা বের হয়ে যাবে। এখন দেখো তোমরা তো অণু এবং পরমাণু নির্ণয় করা শিখলে, আরেকটি অঙ্ক যদি আমি দেই, দেখো ভর নির্ণয় করা, এটা আবার কেমন অঙ্ক একটু দেখো, একদম সিম্পল সহজ, পানির মতো সহজ একটি অঙ্ক দেখো। 2.325 ইন্টু 10⁻21t Cl2 এর ভর নির্ণয় করো। এতটি ক্লোরিন অণুর এতটি ক্লোরিন অণুর ভর নির্ণয় করো, এটা বলছে।
তাহলে চোখ বন্ধ করে আমি আগেই বলছি সমাধান, তুমি 1 মোল Cl2 ইকুয়াল টু 35.5 ইন্টু 2 সমান সমান 71 গ্রাম Cl2 ইকুয়াল টু 6.023 পূরণ 10 23টি অণু। যেহেতু ক্লোরিন অণু চাইছে তাহলে অণু আগের মতো সেম প্রসিডিউর লাইনটা লিখেছে। এখন কি চেয়েছে? ভর। তাহলে এই 71টা কিন্তু লাস্টে যাবে, তাহলে এতটি অণুর ভর এত, অতএব 6.023 পূরণ 10 23টি Cl2 অণুর ভর 71 গ্রাম। একটি অণুর ভর 71 ইন্টু 6.023 পূরণ 10 23টি, অতএব চেয়েছে কতটি? 2.325 ইন্টু 10⁻21 টি। এটা কিন্তু 6 কিন্তু এখানে আসবে, 6.023 পূরণ 10 23 ইন্টু 2.325 ইন্টু 10⁻21 এতটি, এটাই হবে আনসার। অর্থাৎ দেখো পূর্বের অঙ্কটাই, 1 মোল ক্লোরিন সমান সমান এত গ্রাম সমান সমান এতটি অণু। তাহলে এতটি ক্লোরিন অণুর ভর কত? 71 গ্রাম। একটির কত আর দেওয়া আছে যেটা সেটার কত। এগুলা কিন্তু ছোট ছোট অঙ্ক, তো এগুলো তোমার এমসিকিউতে বেশি আসে, এমসিকিউতে বেশি আসে। এটা দেখো, এটু করলে এখন ক্যালকুলেটর চাপ দিলে তোমার 2 সেকেন্ডের মধ্যে তুমি দেখো রেজাল্ট পেয়ে যাবে। তাহলে আমি শিখলাম ভর নির্ণয় করা, শিখেছি পরমাণু সংখ্যা নির্ণয় করা, শিখেছি অণুর সংখ্যা নির্ণয় করা। এখন আমরা শিখব আয়তন কিভাবে নির্ণয় করা যায়। এই আয়তন নির্ণয় করার আগে তোমার জানতে হবে মোলার আয়তন। মোলার আয়তন অর্থাৎ তুমি বুঝতেই পারতেছো শব্দ ওয়ার্ডটা শুনেই, মূলের আয়তন ইকুয়াল টু মোলার আয়তন, অর্থাৎ 1 মোলের আয়তনকে মোলার আয়তন বলবা। অর্থাৎ কোন পদার্থের 1 মোল পরিমাণ যে পরিমাণ আয়তন দখল করে তাকে ওই পদার্থের মোলার আয়তন বলে। সিম্পল বিষয়, 1 মোলের আয়তন ইকুয়াল টু মোলার আয়তন। তবে বিজ্ঞানীরা দেখেছে এসটিপি অথবা এনটিপিতে 1 মোল পরিমাণ কোন গ্যাসের আয়তন 22.4 লিটার, 22.4 লিটার। ফর এক্সাম্পল দেখো, 1 মোল O2 ইকুয়াল টু 32 গ্রাম O2। এই 32 গ্রাম O2 এর আয়তন কে বলবা কি বলতো? মোলার আয়তন। একদম সিম্পল, মোলের আয়তন ইকুয়াল টু মোলার আয়তন। 1 মোলের আয়তন ইকুয়াল টু মোলার আয়তন। তাহলে 1 মোল অক্সিজেন ইকুয়াল টু কত বলতো? 32 গ্রাম অক্সিজেন। আর এই 32 গ্রাম অক্সিজেনের আয়তন ইকুয়াল টু কি? অক্সিজেনের মোলার আয়তন। তবে আমি একটু আগেই বলেছি কন্ডিশন, এসটিপিতে এই অক্সিজেন গ্যাসের যে মোলার আয়তন 32 গ্রামের যে বের হবে, অথবা 1 মোলের যে মোলার আয়তন বের হবে, তা কিন্তু হবে 22.4 লিটার। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, তোমার আসবে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলোই আসছে তোমাদের, এইগুলোই তোমার এমসিকিউতে আসবে। অর্থাৎ তুমি যখন সিকিউ পড়বা, যখন তুমি রিডিং পড়বা, যখন তুমি টেক্সট বইটা পড়বা, তুমি এইভাবে এমসিকিউ গুলো শেষ করে ফেলবে। তুমি দেখেছো এই বছর এসএসসি পরীক্ষায় যে ফার্স্ট হয়েছে সেই ছেলেটা কিন্তু বলছে যে আমি আদ্যপান্ত টেক্সট বইয়ের প্রতিটা লাইন পড়েছি। টেক্সট বইয়ের কিন্তু কোনো বিকল্প নাই। তুমি টেক্সট বইয়ের যে থিওরি গুলো পড়বে, লাইন টু লাইন পড়বে, তুমি ফার্স্ট হবে, তুমি 100% সাকসেস হবে। যেমন দেখো এখানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন কত, তোমাকে একটা এমসিকিউ দেওয়া হয়েছে মনে করো। তাহলে তোমরাই বলো এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন কত হবে? তোমার প্রথমেই জানতে হবে 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু কত? ইকুয়াল টু 12 যোগ 16 ইন্টু 2 ইকুয়াল টু 44 গ্রাম। তাহলে 44 গ্রামের আয়তন হবে কত বলো? তাহলে মিলে গেছে 22.4 লিটার। কারণ আমরা জানি 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার, আর 1 মোল ইকুয়াল টু কত? 44 গ্রাম। এই 44 গ্রামই চেয়েছে। এখন যদি তোমাকে বলতো 88 গ্রাম CO2 এর আয়তন কত? 88 গ্রাম CO2 এর আয়তন। তাহলে দেখো 44 গ্রাম CO2 এর আয়তন
22.4 লিটার। 1 গ্রামের আয়তন কত? 22.4 বাই 44, আর 88 গ্রামের আয়তন কত হবে তুমি বলো? এখানে 88, অর্থাৎ এত লিটার। ক্যালকুলেটর চাপ দিবে, আনসার হয়ে যাবে। দেখো কত সিম্পল বিষয়, কোনো জটিলতা নাই, একদম সিম্পল। একইভাবে দেখো এই নিয়মে একটাই করবা মনে, আদ্যপান্ত সহ। এখানে আসতে পারে সালফুরিক অ্যাসিড, আসতে পারে কার্বন ডাই অক্সাইড, আসতে পারে অ্যামোনিয়া, আসতে পারে ক্লোরিন, আসতে পারে অক্সিজেন, আসতে পারে নাইট্রোজেন, সব সেম প্রসিডিউর। তাহলে তোমরা দেখো কিভাবে অণুর সংখ্যা নির্ণয় করা যায়, কিভাবে পরমাণুর সংখ্যা নির্ণয় করা যায়, কিভাবে আয়তন ডিটারমিন করা যায়, কিভাবে তোমার পরমাণুর ভর নির্ণয় করা যায়, আমরা কিন্তু সবই বুঝে গিয়েছি। মোলার আয়তনও আমরা বুঝে গিয়েছি। মোলার আয়তনে একটা কোশ্চেন প্রায়ই আসে, সেটা হলো তোমার মোলার আয়তন কি, বা অক্সিজেনের মোলার আয়তন 22.4 লিটার বলতে কি বুঝো? মনে রাখবা 2 নম্বরের কোশ্চেন এটা আসে, অক্সিজেনের মোলার আয়তন 22.4 লিটার বলতে কি বুঝো, অথবা অ্যামোনিয়ার মোলার আয়তন 22.4 লিটার বলতে কি বুঝো? অ্যামোনিয়াই ধরো, অ্যামোনিয়া NH3 এর মোলার আয়তন 22.4 লিটার বলতে কি বুঝো বলছে। এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন, যেহেতু এই 2 নম্বরটা কিন্তু 1+1, অর্থাৎ এখানে এটা জ্ঞানমূলক যোগ 1, এটা কিন্তু অনুধাবন, অর্থাৎ জ্ঞানমূলকে 1 আছে, অনুধাবনে 1 আছে। এখন যদি তুমি বলো 22.4 লিটার বলতে অ্যামোনিয়ার মোলার আয়তন বুঝি উমুক, তাহলে তুমি কিন্তু পরিপূর্ণ নাম্বার পাবে না, কারণ এখানে জ্ঞানমূলক কোশ্চেনটা তোমার লিখতে হবে। জ্ঞানমূলক কোশ্চেন কি? মোলার আয়তনের সংজ্ঞা। এই মোলার আয়তন তুমি প্রথমে লিখবে, লিখলে তুমি 1 পাবা, এটা জ্ঞানমূলক। এটা আমরা যখন ট্রেনিং করেছি আজ থেকে সেই 15-16 বছর আগে, সেখানে কিন্তু আমাদেরকে ট্রেন আপ করা হয়েছে যে একটা স্টুডেন্ট কিভাবে লিখলে পরিপূর্ণ মার্কস দিবেন। আমরা যখন বোর্ডের খাতা দেখি তখনও কিন্তু এগুলো মেনটেন করা হয়। অর্থাৎ তুমি এটা লিখবে, এরপরে তুমি লিখবে অ্যামোনিয়ার মোলার আয়তন 22.4 লিটার বলতে বুঝি কি বুঝো? অ্যামোনিয়ার কিন্তু 1 মোল ইকুয়াল টু কত তুমি বলো? একটু আগে বললাম 1 মোল অ্যামোনিয়া ইকুয়াল টু 17 গ্রাম অ্যামোনিয়া। অর্থাৎ অ্যামোনিয়ার মোলার আয়তন 22.4 লিটার বলতে বুঝি এই 17 গ্রাম অ্যামোনিয়া এই 22.4 লিটার আয়তন দখল করে এসটিপি তে। এইটুকু লিখলে তোমাকে পরিপূর্ণ নাম্বার দিবে। তাহলে ফার্স্ট ওয়ান কি বললে? মোলার আয়তনের সংজ্ঞাটা লিখবে, এরপরে তুমি লিখবে 1 মোল অ্যামোনিয়া সমান সমান 17 গ্রাম অ্যামোনিয়া। এই 17 গ্রাম অ্যামোনিয়া 22.4 লিটার আয়তন দখল করে এসটিপি তে, তাহলে তোমার পরিপূর্ণ নাম্বার পেয়ে যাবে। এখন দেখো মোলার দ্রবণ, অর্থাৎ ঘনমাত্রার যে বিভিন্ন একক আছে এর মধ্যে ফার্স্ট ওয়ান হলো তোমার মোলার দ্রবণ। মোলার দ্রবণ একদম সিম্পল বিষয়, এটা কিন্তু 100% তোমার অঙ্কও পাবা, সিকিউ পাবা, এমসিকিউ পাবা। মোলার দ্রবণ কাকে বলে? স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 1 মোল, মনোযোগ দিয়ে খেয়াল করবে সবাই, এই দ্রবণটা কি? দ্রব প্লাস দ্রাবক, এটা ক্লাস 6 এ পড়েছো। দ্রব প্লাস দ্রাবক ইকুয়াল টু দ্রবণ। দ্রবটা কি? মনে করো লবণ। দ্রাবকটা কি? মনে করো পানি। তোমরা শরবত খাও না? সেই শরবত কিভাবে? লবণ সাথে পানি অথবা চিনিও মিশাও, মিক্সার ইকুয়াল টু দ্রবণ। তাহলে কি 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত করো, তাহলে যে দ্রবণ পাবা তাকে বলবা মোলার দ্রবণ। সিম্পল বিষয়। 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত করো তাকে বলা হয় মোলার দ্রবণ। যেমন এক্সাম্পল দেই, তুমি দেখো 1 মোল Na2CO3 সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু আমরা জানি 106 গ্রাম Na2CO3। এখন তুমি 1 লিটার একটা বোতল নাও, 1 লিটার আরসি কোলা খেয়েছো, 1 লিটার পানি তোমরা খেয়েছো কিনে কতটুকু হয় তোমরা জানো। 1 লিটার পানি তুমি মেপে নিলা, নেওয়ার পরে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট মেপে ওই বোতলে তুমি ঢেলে দাও, ঢেলে স্টারিং করো, নাড়ানি দাও, দিলে যে দ্রবণ তৈরি হবে তাকেই বলবা তুমি মোলার দ্রবণ। একদম সিম্পল, পানির মতো সহজ। তাহলে কি দাঁড়াইলো? 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত থাকে, দ্রবকে এখানে সোডিয়াম কার্বনেট, দ্রাবককে এখানে ওই যে 1 লিটার পানি নিয়েছো, তাহলে 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত থাকে তাহলে তুমি তাকে বলবা
মোলার দ্রবণ। আমি আবারও বলতেছি, 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে যে দ্রবণ পাওয়া যায় তাকে বলা হয় মোলার দ্রবণ। আর এই দ্রবণের শক্তিমাত্রাকে বলা হয় মোলারিটি। এই মোলারিটিকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এই বড় হাতের এম ইকুয়াল টু কি? মোল পার লিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার এমসিকিউতে আসে যে মোলারিটি ইকুয়াল টু কি? মোল পার লিটার। অর্থাৎ 1 লিটারে 1 মোল আছে, এটা বোঝায় 1 লিটারে 1 মোল আছে। এই বড় হাতের এম মোলারিটি, ছোট হাতের এম লিখলে হবে না, মোলারিটি। অর্থাৎ 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে তাকে বলবো মোলার দ্রবণ, এবং এই দ্রবণের শক্তিমাত্রাকে বলবো মোলারিটি। একে এম দ্বারা প্রকাশ করা হয়। একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, একে সংজ্ঞায়িত করতে 2টা জিনিস লাগছে, একটা হলো লিটার আর একটা লাগছে মূল। তোমরা জানো মূলের একক কিন্তু গ্রাম। এই দেখো, মূলের একক গ্রাম। তুমি যদি 1 লিটার পানিকে একদিন রোদে রেখে দাও, পানি কিন্তু কমে যাবে। অর্থাৎ এটা ডিপেন্ড করে তাপমাত্রার উপর নির্ভরশীল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার আসে মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। 2 নাম্বার কোশ্চেন। সবচেয়ে একই জিনিস লিখবে, বলবে উপরের সংজ্ঞা লক্ষ্য করলে দেখা যায় যে মোলার দ্রবণের সংজ্ঞায় আয়তনকে লিটার এককে প্রকাশ করা হয়েছে। ইহা তাপমাত্রার উপর নির্ভরশীল। অতএব মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল। আমি আবারও বলতেছি, মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল কেন? এর কারণ হলো এই দ্রবণের সংজ্ঞায়, মোলার দ্রবণের সংজ্ঞায় লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে আয়তন লিটার এককে প্রকাশ করা হয়েছে। এই আয়তনটা তাপমাত্রার উপর নির্ভরশীল। অতএব মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল। আবার একটা কোশ্চেন আসে, একটা কোশ্চেন দিয়ে 4-5টা কোশ্চেন হয়ে যায়। সেটা কি? দেখাও যে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। আমরা জানি যে দ্রবণের ঘনমাত্রা জানা তাকে প্রমাণ দ্রবণ বলে। যেমন এই মোলার দ্রবণের ঘনমাত্রা কত বলো? 1 মোলার। খেয়াল করবে, স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে তাকে কয় মোলার বলবা? 1 মোলার। তাহলে মোলার দ্রবণের ঘনমাত্রা কি বলো? জানা, নোন। অতএব মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। এটাও আসে। তাহলে দেখো, এখানে 3টা কোশ্চেন আসে। একটা হলো মূল কাকে বলে, মোলার দ্রবণ কাকে বলে, মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল। আশা করি এই মোলার দ্রবণ তোমরা বুঝতে পেরেছ। এখন একটু খেয়াল করো, 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থে 2 মোল থাকে, তখন তাকে বলবো তুমি 2 মোলার দ্রবণ। তোমাদের টেক্সট বইয়ে আছে, দেখবা। 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থে 3 মোল থাকে, তাকে বলবো 3 মোলার দ্রবণ। 4 মোল থাকলে 4 মোলার দ্রবণ। আশা করি এই পর্যন্ত তোমরা অবশ্যই সবাই বুঝতে পেরেছ। এখন দেখো, 1 লিটারে যদি হাফ মোল দ্রবীভূত থাকে, তাহলে তাকে বলবো তুমি হাফ মোলার বা 0.5 মোলার। 1 লিটারে যদি 1/10 মোল দ্রবীভূত থাকে, তাহলে তুমি বলবা একে 1/10 মোলার বা 0.1 মোলার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগেরটাই মুখস্থ করেছ। লিটার আছে তাই স্থির তাপমাত্রা লিখবা, লিটার আছে তাই স্থির তাপমাত্রা লিখবা। যদি স্থির তাপমাত্রা এই সংজ্ঞায় না লেখো, তাহলে কোনো নাম্বারই পাবে না। তুমি বলবে স্যার আমি তো সব লিখেছি, কিন্তু নাম্বার দিল না। আমরা যখন বোর্ডের খাতা দেখি, বোর্ডে কিন্তু তোমাদের এই কোশ্চেন গুলো সলভ দিয়ে দেয় যে একটা স্টুডেন্ট কি লিখলে নাম্বার দিবেন, কি লিখলে নাম্বার দিবেন না। প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু একটা শানে নজুল আছে, একটা পিক পয়েন্ট আছে। এই কোশ্চেনের পিক পয়েন্ট হলো স্থির তাপমাত্রা লিখতে হবে হবে হবে, স্থির তাপমাত্রায়। কারণ এইগুলো তাপমাত্রার উপর ডিপেন্ড করে। স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি হাফ মোল থাকে, তোমরা জানো ফাইনাল খেলার আগের যে খেলাটা, তার নাম হলো সেমিফাইনাল খেলা। তাহলে একে বলবো তুমি সেমি মোলার দ্রবণ। যদি 1 লিটারে 1 মোল থাকে, তাকে বলবো মোলার দ্রবণ। 1 লিটারে হাফ মোল থাকে, তাকে বলবো হাফ মোলার দ্রবণ বা 0.5 মোলার দ্রবণ। আর যদি 1 লিটারে 1/10 মোল দ্রবীভূত থাকে, তাহলে তাকে বলবো তুমি ডেসিমোলার দ্রবণ বা 0.1 মোলার দ্রবণ। এগুলোও কিন্তু প্রমাণ দ্রবণ, কারণ দেখো এই প্রত্যেকটা ঘনমাত্রা কিন্তু নোন, জানা। মোলার দ্রবণ প্রমাণ দ্রবণ, এটাকে বলা হয় সেমি মোলার দ্রবণ প্রমাণ দ্রবণ। এটাকে বলা হয় ডেসিমোলার দ্রবণ, ডেসি মানে 10, তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। আর এই প্রত্যেকটি তাপমাত্রার উপর নির্ভরশীল। এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এখন হলো তুমি দেখো এই মোলারিটি কিভাবে নির্ণয় করা যায়। একটা সূত্র আছে তোমাদের, S = 1000 W/mv।
এস হলো স্ট্রেংথ, স্ট্রেংথ মানে শক্তি মাত্রা, শক্তি মাত্রা। ডাব্লিউ মানে ওয়েট, দেওয়া ভর, গিভেন ওয়েট, দেওয়া ভর। এম হলো মলিকুলার মাস, আণবিক ভর। ভি হলো ভলিউম, আয়তন। সব ঠিকই আছে, খালি খেলা এই জায়গায়। এই আয়তনকে অবশ্যই মিলিলিটারে নিতে হবে, মিলিলিটার। তাহলে মিলিলিটার এবং লিটারের সম্পর্কটা কি? 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার। এটা তোমরা সবাই মুখস্থ করে রাখবে। দেখো তাহলে কি স্ট্রেংথ শক্তিমাত্রা, দেওয়া ভর গিভেন ওয়েট, মলিকুলার মাস আণবিক ভর, গিভেন ভলিউম আয়তন, অবশ্যই এটা মিলিলিটারে রাখবে। তাহলে এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এম ভি। একটা অঙ্ক এটাতে করি, দেখো মোলারিটি নির্ণয় কিভাবে করতে পারি আমরা। মনে করো একটা বক্স দেওয়া আছে, গিভেন দ্যাট 0.1 গ্রাম 200 মিলিলিটার Na2CO3 বলা হলো এই Na2CO3 এর ঘন মাত্রা কত মোলার। এটা একটা অঙ্ক। আমরা জানি S ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এম ভি। গিভেন দ্যাট কি সেটা দেখো, এগুলো কিন্তু অবশ্যই বাংলা লিখবে। দেওয়া ভর ডাব্লিউ, আমি আর বাংলা লিখলাম না, এটা লিখবে দেওয়া ভর বাংলা, না হলে তুমি নাম্বার পাবে না। 0.1 গ্রাম। তারপরে কি আয়তন, দেওয়া আয়তন লিখবা 200 মিলিলিটার। তারপরে লিখবে আণবিক ভর 106। দেখো কত ভাগ্য ভালো, আমাকে কিন্তু মিলিলিটারে দিয়েছে। তুমি কিন্তু এটা মনে রাখবা, খেয়াল করবা কিন্তু যে আয়তনটা মিলিলিটারে দেওয়া আছে নাকি লিটারে দেওয়া আছে। যদি লিটারে দেওয়া থাকে তাহলে মিলিলিটারে ট্রান্সফার করবা। এখন এখানে বসাই দেবা এই মানগুলো, 1000, 0.1, 106, আর হলো ভি কত তোমার বলো 200। এটার একক কি হবে? বড় হাতের এম। অর্থাৎ যে রেজাল্ট আসবে এত মোলার, এত মোলার। এভাবে আরো অনেকগুলো অঙ্ক আছে, সকল অঙ্ক তোমরা একটু দেখে নিবে। পরবর্তীতে আমরা আরো যে দ্বিতীয় পর্ব আছে, দ্বিতীয় পর্বতে তোমাদের আর বাকি যে টপিকগুলো আছে আমরা আলোচনা করব। আমাদের এই চ্যানেলে পাশে থাকবে, আমি ফ্রি অফ কস্টে তোমাদের এগুলো আপলোড করবো ভিডিওতে। তোমরা আমার মনে হয় উপকৃত হবে। তোমরা সবাই যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের যে বিভিন্ন গ্রুপ আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সেই গ্রুপে জানাই দিবে এবং শেয়ার করে দিবে। পরবর্তী ভিডিও যথাসময়ে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, তোমাদের উন্নত জীবনের আশায় আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।